নমস্কার। আজকে ফেদপুর ফোর্থ পিলার্সের সন্ধ্যার লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমরা আজকে আলোচনা করব, নামটা আমরা রেখেছি এরকম, মন্দ ছিল মন্দা হলো। অর্থনীতির অবস্থা লকডাউনের শুরু থেকেই আপনারা জানেন যে দেশের অর্থনীতির অবস্থা যেরকম ক্রমশ নিম্নগামী, তেমনি সাধারণ মানুষের, তাদের প্রত্যেকেরই অবর্ণনীয় কষ্টের মধ্যে মানুষকে যেতে হয়েছে, বহু মানুষকে এখনো যেতে হচ্ছে। উপরন্তু অর্থনীতির যেটা বড় ছবি, সেখানে দেখা যাচ্ছে যে পরপর দুটো ত্রৈমাসিকে আমরা বৃদ্ধির হার আমাদের ঋণাত্মক, যেটাকে টেক্সট বুকে বোধহয় মন্দা বলা হয়। এটা নিয়ে আমরা আলোচনা করব। দুজন বিশিষ্ট অর্থনীতিবিদ আমাদের সঙ্গে আছেন, দীপঙ্কর দাশগুপ্ত, অজিতাভ রায়চৌধুরী। মন্দার সংজ্ঞাতে আমরা বিশেষ যাব না, তাতে আমাদের আগ্রহ কম। আমাদের আগ্রহ যেটা বেশি সেটা হচ্ছে সাধারণভাবে অর্থনীতির অবস্থা এবং বিশেষ করে মানুষের অবস্থা। দীপঙ্কর দা, আপনাকে দিয়ে আমি শুরু করি। আপনার আপনার অবজারভেশন সংক্ষেপে জানতে চাইবো প্রথমে। এই যে অর্থনীতির যে এখনকার অবস্থা, ভালো নয় সকলেই বলছেন, আপনি কি বুঝছেন এবং এখান থেকে আমাদের বেরিয়ে আসার সম্ভাবনা কতটা অদূর ভবিষ্যতে? দেখো, অবস্থাটা কি কি সেটা তো আমরা সবাই মানে দেখতে পাচ্ছি, রোজই দেখতে পাচ্ছি। কাজকর্ম নেই, সাধারণ মানুষ যারা যারা ছোটখাটো কাজকর্ম বিশেষ করে করতো তাদের কাজকর্ম নেই। এমনকি যারা একটু হোয়াইট কলার ওয়ার্কার, তাদেরও অনেক কাজ গেছে, এটাও শোনা যাচ্ছে। মাইনে কেটে দিচ্ছে, চাকরি যাচ্ছে, এগুলো তো আছে। এগুলোর একটা ইম্প্যাক্ট তো বলাই বাহুল্য, খুব বেশি। কিন্তু এটা থেকে বেরোবার অবস্থা, এই মাঝে মাঝে যে জিনিসটা শুনতে পাই আমি, সেটা হচ্ছে বলা হচ্ছে যে ফিসকাল স্টিমুলাস ইত্যাদি দেওয়ার কথা। এই আজও বোধহয় কাগজে একটা নতুন নতুন গতকাল অনেকগুলো ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। হ্যাঁ হ্যাঁ, তো সেই ফিসকাল স্টিমুলাস, আমি একটা জিনিস বুঝতে পারি যে ফিসকাল স্টিমুলাস দিয়ে বা যে কোনো রকম মনিটারি স্টিমুলাস দিয়ে যদি মানুষের হাতে, বিশেষ করে যাদের অবস্থা ভালো না, সেই সব মানুষদের হাতে যদি টাকা দেওয়া যায়, তাহলে তাদের দৈনন্দিন জীবনযাত্রাটা একটু সুবিধা করা যায়। কিন্তু এটা তো অনন্তকাল করা যায় না। এটা মাসখানেক করা গেল কি 2 মাস করা গেল। তো আমার যেটাতে আমি একটু আমার মনে যেটাতে একটু প্রশ্ন জাগে, সেটা এটাতে তো না হয় আমার কয়েকদিনের জন্য আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো, বা যেসব অভাব বোধ করছিলাম সেগুলো একটু মিটলো, কিন্তু তাই দিয়ে তো করোনাটা সারে না। সেটা তো একটা মেডিকেল প্রবলেম, তাই না? ফিসকাল স্টিমুলাস জিনিসটা বা মনিটারি পলিসি বা হোয়াট এভার পলিসি, আমরা অর্থনীতিবিদরা যে পলিসির কথাই বলি না কেন, সেগুলো তো অর্থনৈতিক দাওয়াই, তাই না? সেগুলো কোনোটাই ডাক্তারি শাস্ত্রের দাওয়াই কোনোটাই না। করোনাকে ঘায়েল করতে গেলে তো শুধুমাত্র অর্থনৈতিক দাওয়াই দিয়ে করোনাকে ঘায়েল করা যাবে বলে আমার তো মনে হয় না, অন্তত আমি যেটুকু বুঝতে পারছি। তার জন্য কাজকর্ম চলছে, সারা পৃথিবীতেই অনেক কাজকর্ম চলছে বলে আমরা শুনছি, কিন্তু এখনো কেউই নিশ্চিতভাবে বলতে পারেনি যে সেগুলো সফল হয়েছে কিনা। কাজে যতক্ষণ না পর্যন্ত ওই অন্য দাওয়াইটা, সেটা ভ্যাকসিন বলো বা প্রতিষেধক বলো বা যাই বলো, সেই অন্য দাওয়াইটা যতদিন না পর্যন্ত আমরা আয়ত্ত করতে পারছি, ততদিন পর্যন্ত এই একটু একটু ফিসকাল পলিসি হতে পারে বা মনিটারি পলিসি হতে পারে বা যাই হোক কিছু একটা পলিসি হতে পারে, কিন্তু তাই দিয়ে তো করোনা রোখা যাবে না। এবং করোনা যদি রোখা না যায়, এবং যদিও আজকেই খবর হচ্ছে যে আমাদের লোকাল ট্রেন খুলে দেওয়া হয়েছে, সেটার প্রয়োজন নিশ্চয়ই ছিল, কিন্তু তারপরে কি হবে আমরা কেউ জানি না। আর যতদিন না পর্যন্ত লোকের কর্মসংস্থান ঠিক করে করা যাচ্ছে, ততদিন পর্যন্ত তো অর্থনীতি সরাসরি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম বলেই আমার মনে হয়। কাজে আমি যেটুকু বুঝতে পারছি যে আমি অপেক্ষা করে আছি যে কতদিনে করোনাকে ঠিকভাবে মোকাবিলা করার একটা কিছু ওষুধ বেরোবে, যেটা অর্থনীতির সঙ্গে
কিছুটা তার সম্পর্ক থাকতে পারে, কিন্তু ওটা অর্থনীতির থেকে কিছুটা আলাদাও অনেকাংশেই হবে। এটাই আমার এখন, এবং সেটা আমি ইমিডিয়েট ফিউচারে সেটার আমি এখনো কোনো কিছু দেখতে পাচ্ছি না বা জানতে পারছি না। অর্থাৎ আপনি করোনাটার উপরে জোর দিচ্ছেন, করোনার একটা সুরাহা হওয়া দরকার, একটা নিয়ন্ত্রণে আসার ব্যবস্থা থাকা দরকার। হ্যাঁ নিশ্চয়ই, কারণ তার করোনা আসার আগেই তো আমাদের একটুখানি আমরা আমাদের বৃদ্ধির হারটার এগুলো তো কিন্তু করোনা আসার পরে তো একটা সাংঘাতিক অবস্থা। আমি অজিতা আপনাকে আমি যেটা জিজ্ঞাসা করছি সেটা হচ্ছে দীপঙ্কর দা যে আর্থিক সাহায্যের কথা বললেন, ফিসকাল স্টিমুলাস ইত্যাদি, এগুলো তো সাধারণ মানুষের জন্য যেটা সরকার ঘোষণা করেছে সেটা খুবই কম। অধিকাংশ লোকেরই বক্তব্য হচ্ছে সেটা আরো একটু বেশি হলেই বরঞ্চ ভালো হতো। সরাসরি নগদ টাকা দেওয়ার কথা অনেকে প্রস্তাব করেছিলেন, সেটাও দেওয়া হয়নি। গতকালও যে প্যাকেজ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন এবং আগেও যা করেছেন, তার অভিমুখটা হচ্ছে সবসময় আমরা দেখছি যে কাজ তৈরি করার দিকে উৎসাহ দেওয়া হচ্ছে। যারা নিয়োগকর্তা, এমপ্লয়ি, ইন্ডাস্ট্রি, তাদের সুবিধা দেওয়া হচ্ছে। প্রভিডেন্ট ফান্ডের টাকাটা সরকার কিছু দিয়ে দেবে, কিছু নানা ধরনের স্টিমুলাস দেবে, কিন্তু সরাসরি মানুষের হাতে সরকার টাকা দিচ্ছে না। এই যে পথটা সরকার মূল যে পথটা নিয়েছে পরিস্থিতিকে ট্যাকল করা, পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা, সেটাকে আপনি কি ঠিক বলে মনে করেন? একটা কথা বলি যে এখানে ঠিক বেঠিকের আগে, মানে একটা ঠিক বা বেঠিক তো খুব রিলেটিভ টার্ম। আমি ঠিক বলছি, আরেকজন সেটা বেঠিক মনে করতে হবে, তাই তো হচ্ছে। অর্থনীতিবিদদের মধ্যে তো ঠিক বেঠিক নিয়ে আড়াআড়ি ভাগ হয়ে যাচ্ছে, মানে কেউ বলছেন এটাই ঠিক। প্রশ্নটা হচ্ছে, যেটা আমি বোধ করি, যে আজকে নিশ্চয়ই সরাসরি টাকা একটা উপায়, অর্থাৎ লোকের হাতে টাকা পৌঁছক, যেটা ধরা যাক আমাদের পশ্চিমী দেশগুলো করেছে। সরাসরি টাকার সাথে যেটা করেছে, যে ছোট ছোট যেগুলো ইন্ডাস্ট্রি, সেটা ছোট, বিশেষ করে ছোট মাপের যে শিল্পগুলো, যেখানে প্রকৃতত অনেক বেশি লোক কাজ করে, তাদের হয়তো 6 মাসের মাইনে সরকার দিয়ে দিয়েছে, যে তোমার যদি কলের চাকা নাও ঘোরে তুমি মাইনেটা দিয়ে চালাও। এরকম কোনো পলিসি আমাদের এখানে নেওয়া হয়নি। অর্থাৎ ছোট ইন্ডাস্ট্রির কাছে টাকা দিয়ে বলা হয়নি তুমি 6 মাস চাকা না ঘুরুক, তুমি লোকগুলোকে পে রোলে রেখে দেবে, অর্থাৎ লোকগুলো হাতে টাকা দেবে। তো সেই পলিসি আমাদের সরকার নেয়নি। যেটা তুমি বললে একেবারেই ঠিক, আমাদের সরকার যেটা করেছেন সেটা হচ্ছে একটা অল্প পরিমাণ, সেটা আমাদের যেটা জাতীয় আয় তার মোটামুটি ওই যেটা আমরা দেখছি 1 থেকে 1.2% মতো দেয়া হয়েছে, যেটা সরাসরি হাতে গেছে। সরাসরি হাতে যায়নি তা না, যেমন লোককে, মহিলাদের জন্য একটা সরাসরি টাকা ব্যাংকে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে, যারা রিটায়ার করেছেন তাদের জন্য কিছু করা হয়েছে। তারপরে এই যে রেশন দেওয়া হচ্ছে, সেটাও তো সরকার বলছেন এটাই, অর্থাৎ সরাসরি আমি রিয়েল টার্মসে দিচ্ছি, অর্থাৎ প্রকৃত নগদে না দিয়ে আমি ওকে 5 কিলো চাল আর 1 কিলো ডাল দিচ্ছি, সেটাও তো আমি সরাসরি হাতে একটা কিছু দিচ্ছি। মেনে নিলাম সবই, কিন্তু এখানে দুটো তিনটে প্রশ্ন যেটা খুব জরুরি, সেটা হচ্ছে, এটা আমরা সবাই জানি, যখন অনিশ্চয়তা থাকে জীবনে, অর্থাৎ চাকরির ক্ষেত্রে অনিশ্চয়তা, এবং আমাদের মোটামুটি 80 থেকে 85% মানুষ, ইভেন যদি তারা সংগঠিত ক্ষেত্রে, অর্থাৎ যেখানে লিখিত পরিত কিছু আইন আছে, যেখানে আমাদের একটা রিটায়ারমেন্টের পরে কিছু বেনিফিট দেওয়ার আইনত দিতে বাধ্য, এরকম জায়গায় ক্রমশ আমরা দেখছি সেই ধরনের চাকরি সৃষ্টি হচ্ছে যেগুলো আমরা বলি ক্যাজুয়াল ওয়ার্কার অথবা ডেইলি ওয়ার্কার, অর্থাৎ ওই লং টার্ম অনেক দিন ধরে কাজে থাকে, এই সংখ্যাটা ক্রমশ কমেছে। তার বাইরে অসংগঠিত ক্ষেত্রে তো জিনিস নেই, যেখানে লিখিত পরিত জিনিসটাই নেই। তো এইখানে যে অনিশ্চয়তার বাতাবরণটা, সেটা গত আর্থিক বছর থেকেই শুরু হয়েছে। অর্থনীতি ধুঁকতে আরম্ভ করেছে, মানুষের অনিশ্চয়তা তখন থেকে শুরু হয়েছে। আর সমস্যাটা যেটা হয়, আমি বুঝি না এটা, এই যে ক্যালকুলেশনে ওনারা মনে করলেন 1%, এবার পশ্চিমী দেশগুলো হয়তো 5%, কেউ 8%, এই শতাংশের হিসাবটা কি করে হচ্ছে সেটা আমার কাছে পরিষ্কার নয়। একটা প্রশ্ন হচ্ছে, যদি জীবনে নিশ্চয়তা থাকে, অর্থাৎ আমার চাকরির নিশ্চয়তা আছে, আমি কি করতে পারি, আমি কালকে কি করব তার নিশ্চয়তা আছে, তাহলে 100 টাকা যদি আমাকে সাহায্য দেওয়া হয়, তাহলে আমি নর্মাল কোর্সে হয়তো 80 টাকা খরচা করব। কিন্তু আমার যদি অনিশ্চয়তা থাকে, তাহলে আমি সাবধানতার জন্য 80 টাকা খরচা না করে 40 টাকা খরচা করব। এবং সরকার যদি এটা মনে করেন যে আমি 100 টাকা দিলে তো 100 টাকার 90 টাকা 95 টাকা খরচা করবে, অর্থাৎ কলের চাকা ঘুরবে, চাহিদা সৃষ্টি হবে, আমি তো সেখানেই ভুল করলাম।
আমি তো অনিশ্চয়তাকে নিলাম না। এবার অনিশ্চয়তা নিলে আমি মনে করলাম ও 90 টাকা খরচা হবে 40 টাকা, তাহলে যে পরিমাণ চাহিদা সৃষ্টি হবে আমি চিন্তা করলাম, হলো না। কারণ আমাদের মনে রাখতে হবে আমাদের এখনো একটা প্রচুর সংখ্যক লোক গ্রামীণ এলাকায় বাস করে। গ্রামীণ অর্ধ মানে আরবান এরিয়া বা সেমি আরবান যেটাকে বলি, কিছুটা শহরে এলাকা, আধা শহরে এলাকা। তো সেখানে মানুষরা কিন্তু মাঠে গিয়ে কাজ করছেন না, যেটাকে আমরা বলি নন ফার্ম, অর্থাৎ মাঠে গিয়ে না কাজ করে তার জীবিকা অর্জন হচ্ছে বিভিন্ন ধরনের পরিষেবা থেকে, বিক্রি বাটা, রিপেয়ার সার্ভিস, অথবা ছোট ছোট কলকারখানা কিছু মেরামতির কাজ, এই ধরনের কাজ থেকে। তো যেহেতু এই ধরনের কাজ একটা প্রধান অংশ, তাহলে এইখানে যদি একটা অনিশ্চয়তার বাতাবরণে আমি চিন্তা করি 1% দিলে কাজ হয়ে যাবে, আমি তো হিসাব করেছি, করে দেখেছি আমি 1% 1.5% দিলে তো কাজ হয়ে যাচ্ছে বর্তমানে। আমি অনিশ্চয়তাকে না ধরে করলাম, আমি প্রথমেই ভুল করলাম। আমি যেটা মনে করলাম তার 1/3 দিলাম, 3 গুণ বেশি দেওয়া উচিত ছিল। কত গুণ আমি জানি না, কিন্তু বেশি দেওয়া উচিত ছিল, আমি দিইনি। সেখানে আমি মনে করি আমাদের সরকারের হিসাবে গন্ডগোল আছে। অর্থাৎ যেটা ওনারা মনে করেছেন ওই নিশ্চয়তার অঙ্ক কষে সেটা হয়নি, অনিশ্চয়তাকে ধরে অঙ্ক কষলে সেটা অন্য অঙ্ক হতো, সেই অঙ্ক কেউ সরকার আমাদের চোখের সামনে দেখাননি। তো আমি বলতে পারবো না 3 গুণ বেশি দেওয়া উচিত কি 4 গুণ বেশি, কিন্তু আমি নিশ্চিত ওদের অঙ্কে কিছু একটা প্রবলেম আছে যেটা আমরা জানি না। দ্বিতীয়ত, এটা তুমি বললে প্রধান জোটটা ভারতবর্ষে এখন যেটা হয়েছে যে দেখো ভাই, আমি তোমাকে সহজ শর্তে টাকা দেব। কিছু ক্ষেত্রে যেমন ছোট শিল্প, যেটা আর কি প্রধানত এখন চাকরি সৃষ্টি একটা প্রধান উপায় হয়ে দাঁড়িয়েছে। কারণ মনে রাখবে এটা যে পরিষেবা, মানে ধরা যাক আমরা তো বলি পরিষেবা এখন প্রায় 55%, 100 টাকার মধ্যে 55% বিভিন্ন ধরনের পরিষেবায়, সেই পরিষেবাগুলোর চাহিদাটা কোত্থেকে আসছে? তার অর্ধেকের বেশি চাহিদা তো আসছে ওই শিল্পগুলো থেকে। শিল্প কারখানা যদি বন্ধ হয়ে যায় তাহলে তোমার সেলস হবে না, তাহলে তোমার রিপেয়ার হবে না, তাহলে তোমার মেনটেন্যান্স হবে না, তাহলে যত রকম ট্রান্সপোর্ট সার্ভিস এফেক্টেড হবে। অর্থাৎ পরিষেবাও কিন্তু এই ধরনের শিল্প নির্ভর। তো আমাদের যেটা হয়েছে, যেটা বলা হচ্ছে যে ছোট শিল্প যেটা চাকরিও সৃষ্টি করে, পরিষেবারও সৃষ্টি করছে, অর্থাৎ আমি যদি টোটালটা দেখি তাহলে এটার উপর অনেকটা অংশে ভারতীয় অর্থনীতির কাজ এবং উন্নয়ন দুটোই নির্ভরশীল। এই জায়গাটায় ভারতের সরকার যেটা বলছেন, আমি সহজ শর্তে তোমাকে ধার দেব, আমি গ্যারান্টার থাকছি, এবং সেটা বাড়িয়েছেন। আগে বলেছিলেন 6 মাস গ্যারান্টার থাকবে গভর্নমেন্ট, এখন সেটা বাড়িয়ে বোধহয় পরের মার্চ অব্দি করে দিয়েছেন, এই নতুন পলিসিগুলো অ্যানাউন্স হচ্ছে। অথবা যেটা বলেছেন ওই ইনসেন্টিভ দেওয়া, আমি নানা রকম তোমাকে ইনসেন্টিভ দেব। আমি এক হচ্ছে রিজার্ভ ব্যাংক থেকে ব্যাংকগুলোকে অজস্র পরিমাণ টাকা দিয়ে বসিয়ে রেখেছি, বাবা তোমার টাকা নিয়ে বসে থাকো, তুমি ধার দাও। আর ছোট ইন্ডাস্ট্রি শিল্প টিল্পগুলোকে বলছি, বা পরিষেবা যে রিলেটেড জিনিসগুলোকে, বাবা এসে ধার নাও। তার মানে আমি ডিরেক্টলি বাবা কিছু করব, তোমাকে উৎসাহ দেব, তুমি এটা চালাও। এখন এটা চিন্তা করো, খুব সহজভাবে চিন্তা করলে যেটা হয় যে আমি তো ভবিষ্যৎ ভেবেই বিনিয়োগটা করব। আমি একটা বিনিয়োগকারী, আমি একটা ছোট শিল্প, আমি সেখানে টাকা নিয়ে ধার নিয়ে সেটা বাড়াতে চাই বা উৎপাদন তৈরি করতে চাই, বা স্টার্ট আপ, এটা যে এখন নতুন কথা হয়েছে। এই সমস্ত জায়গায় যদি অনিশ্চয়তা একটা বাতাবরণ থাকে, তাহলে আমি কি ধার নেব? 2019-20 1,45,000 কোটি টাকা কর্পোরেট ট্যাক্সে ছাড় দিয়েছে, তাতে কি ব্যাংক থেকে ধার নেওয়া বেড়েছে? বাড়েনি। ব্যাংকগুলো টাকা ধার নেওয়ার লোক বেশি আসেনি। তারপরে ব্যাংকগুলোর উপরে ভয়, ভিজিলেন্স বা ইত্যাদি যাই হোক, যে টাকা দিয়ে ধরে কালকে তো আমাকে সরকার থেকে এসে চেপে ধরবে, তুমি এই টাকাটা ধার দিলে কেন। নিশ্চিত ভাবে অনিশ্চয়তার জগতে টাকা যদি ধার দিই টাকা ফেরত আসবে। এবার 6 মাস না হয় গভর্নমেন্ট পেছনে দাঁড়িয়ে রইল, তারপরে 6 মাস আমি তো টাকাই, আমার তো মানে চিত্রটা ব্যাংকের কাছে খারাপ হয়ে গেছে, আমার রিপুটেশন নষ্ট হয়ে গেছে। এইরকম একটা বাতাবরণে আজকে সরকার থেকে বলা হচ্ছে যে ঠিক আছে, আমি এই রিসেশন যেটা তুমি বললে, বলার পরে আমি আজকেই শুনছিলাম আমাদের ইকোনমিক অ্যাডভাইসার একটা টিভি চ্যানেলে বলছে যে না না, তুমি যদি দেখো গত বছরের তুলনায় এবছরে যদি আমি শিল্পের উন্নয়ন দেখি, এ তো বেশ ভালোই উন্নয়ন হচ্ছে। উনি ভি শেপড, মানে এরকম ভাবে ভীষণ ভাবে নেমে গেছে, আবার ভীষণ ভাবে উঠে আসবে, উনি সেটা খুঁজে পেয়েছেন এবং খুব জোর দিয়ে বলছেন। তো আমি যেটা বলছি এটা বেস এফেক্ট। আমি গত বছরে একটা নেমে গেছিল সবকিছু, নেমে গিয়ে এবার তলায় গিয়েছে, সেখান থেকে আমি যদি বলি যে ভাই আমি তো উঠে এসেছি অনেক জোরে, তাহলে আমি তো অলরেডি খাদে পড়ে খাদ থেকে উঠবার চেষ্টা করছি, যেখানে ছিলাম তার থেকে অর্ধেক তলায় আছি। এটা কি খুব সুমধুর জিনিস? আর একটা পুজোর বাজার, যেখানে একটা উৎসবের বাজার, যেখানে লোকে এমনি খরচা বেশি করছে, সেইটা কতটা ধরে ওনারা এই কথাগুলো বোঝে, ওনারা বলছে আমরা ধরছি, ওনার সিজনাল অ্যাডজাস্টমেন্ট বলে একটা কথা চালু করেছে, সেই সব ধরে ওনারা ক্যালকুলেট করে দেখেছে না খুব ভি হচ্ছে, খুব দ্রুত বাড়ছে। রিসেশন ভুল কথা, ওটা আমরা দেখছি দ্রুত বাড়ছে, আমি মেনে নিলাম। ওনারা দেখছেন, ওনারা ক্যালকুলেট করেছেন, ওনারা হাই ফ্রিকোয়েন্সি ডেটা এটাও বলছে, মানে খুব
প্রত্যেক দিনের হয়তো মানে ডাটা জোগাড় করছেন, এইসব অনেক কিছু করছেন যেগুলো আমরা তো সাধারণ মানুষ বুঝতে পারবো না, এইসব দেখে ওনারা বলছেন। কিন্তু খাদের তলায় গিয়ে আবার উঠছি যে এইটা তো বলতে হবে। এবং আমি উৎসবের মরশুমে হঠাৎ করে চাহিদা বেড়ে সেটা কন্টিনিউ করবে কিনা, আমি অনিশ্চয়তা দূর না করলে এটা কন্টিনিউ করবে, কিছুতেই অনিশ্চয়তা কি দূর হচ্ছে সেই সব ব্যাপারে একেবারে আমি কোনো কথা শুনতে পাই। এই যে অজিত বাবু, আপনি যেটা বললেন, এটার থেকে একটা জিনিস আমার মানে আমার আসতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে লোককে বোঝানো। আমার বেসটা যখন খুব কম, আমি আমার 10 টাকা আয় বৃদ্ধি হলো, যদি আমার 100 টাকা আয় থাকে তাহলে 10 টাকা আয় বৃদ্ধি হলে মাত্র 10% বাড়লো। আমার 10 টাকাই আয় থেকে থাকে তাহলে আমার 100% আয় বৃদ্ধি হলো। লোককে 100%টা বললে খুব মনে করে ওরে বাবা 100% আয় বৃদ্ধি হলো। এই ইন্ডাস্ট্রির গ্রোথের দিক থেকে একটা কথা যেটা বারবার বলা হচ্ছে, বেশ ভালো রিকভারি হচ্ছে নাকি খুব সম্প্রতি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির মধ্যে সব থেকে ভালো বৃদ্ধি হচ্ছে অটো ইন্ডাস্ট্রি, তার মধ্যে 2 হুইলারের। কারণটা হচ্ছে একটু আগে দীপঙ্কর দা যা বলছিলেন, যে একলা যাতায়াত করার জন্য মানুষ বাধ্য হয়ে ঘটি বাটি বিক্রি করে কোনো মতে বাইকটা কিনে নিচ্ছে যাতে চাকরিটা থাকে, কাজে যেতে পারে। এই বৃদ্ধি তো প্রকৃত বৃদ্ধি নয়, এই বৃদ্ধি তো 6 মাস 1 বছর পরে থাকবে না। সরকার যা করছে, দীপঙ্কর দা আপনার কাছে একটু ফিরে আসি, সরকার যা করছে, যেটা নিয়ে অজিত বাবু বললেন, সরকার যেভাবে পরিস্থিতিটাকে ট্যাকল করার চেষ্টা করছে, সেভাবে সমস্যাটা দেখছে, আপনার কি অভিমত? আপনি এটাকে কি আবার ওটাই বলবো ঠিক মনে করেন? না না, আমি অজিতাবর কথাগুলো খুব মন দিয়ে শুনছিলাম, কারণ অজিতাবর যে কটা কথা বললো তার প্রত্যেকটার সঙ্গেই আমি খুবই একমত আর কি। অজিতাব প্রথম কথা অনিশ্চয়তার প্রশ্নটা তুলেছে। আমি অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে প্রথম যদি একটু ভাবতে শুরু করি, এটা আমাদের অর্থনীতি ক্লাসরুমে আমরা বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক্স যখন আমরা পড়াই, তখন এই অনিশ্চয়তার ব্যাপারটা আমাদের পড়ানোর মধ্যে একটা খুব বড় অংশ নেয়, এবং যেটাকে সেই আদিকালে 1930 সালে 1934 সালে কেইন্স অ্যানিমাল স্পিরিটস বলেছিলেন। অ্যানিমাল স্পিরিটস সেটা হচ্ছে কতটাই নিশ্চয়তা অনিশ্চয়তা এর সঙ্গে জড়িত, এই অর্থে যে তোমার দেখো, তোমার হয়তো রাস্তায় বেরিয়ে মনে হলো বাহ সবকিছু তো বেশ সুন্দর দেখছি, বেশ আজকে গিয়ে যাই দোকানে গিয়ে খাই বা কিছু একটা, তুমি যদি বিনিয়োগকারী হও আমি কোথাও গিয়ে একটা বিনিয়োগ করি। আবার আমার বেরিয়ে মনে হলো না আমার তো কই সেরকম তো কিছু মনে হচ্ছে না, না বাবা এখন আমি কিছুর মধ্যে যাব না। ওই অজিতাবু যেটা বললো যে 100 টাকা যদি আমায় দিয়ে থাকে, যেই দিয়ে থাকুক, তার মধ্যে বাবা আমি 60 টাকাই রেখে দেবো, 40 টাকা দিয়ে কোনো মতে আমি চালাবো, আমি খরচা করব না। হ্যাঁ, এখন অনিশ্চয়তাটা এখানে অধিকাংশ মানুষের মনের মধ্যেই অনিশ্চয়তাটা খুব বেশি রকম রয়েছে। তার কারণটা তো আমরা জানি, নতুন করে বোঝার কারণ নেই, কারণ আমরা জানি না কতদিনে আমরা এই অতিমারীর হাত থেকে উদ্ধার পাবো, কাজে অনিশ্চয়তা থাকতে বাধ্য। অনিশ্চয়তা যদি মানুষের মনের মধ্যে থাকে, তাহলে তুমি তাকে বাড়িতে এসে বস্তা বস্তা টাকাও যদি দিয়ে যাও, হ্যাঁ, সুদের হার যদি কমিয়ে 0 করে দাও, নেগেটিভও করে দাও, তাহলেও লোকে টাকাটা নিয়ে বসে থাকে। তার কারণ সে জানে যে টাকাটা তো তাকে ফেরত দিতে হবে, কিন্তু আমি যাকে বিনিয়োগ করব সেটার ফলে যদি আমি কিচ্ছু না পাই তখন আমি যাবো কোথায়? আমি তো টাকা ফেরত দিতে পারবো না। অজিতাবর কথা থেকে যেটা খুব পরিষ্কার ভাবে বেরিয়ে আসে, কাজেই সেখান থেকে আমি কেন খরচা করব? এইবার এখান থেকে আরেকটা স্টেপ গেলে হয়, খরচা যদি না করি সেই খরচাটা বিনিয়োগের জন্যই হোক বা আমাদের এই সংক্রান্ত খরচা যেগুলো আর কি, যেই খরচাই হোক, আমি যদি সেই খরচাটা না করি তাহলে তো অর্থনীতির গতি ঊর্ধ্বমুখী হওয়া খুব মুশকিল। এবং তার সঙ্গে তুমি জুড়ে দাও, আমার অজিতাবর শুনতে এত ভালো লাগছিল তাই আমি আবার অজিতাবর এই কথাটা নিয়ে আসছি, তার সঙ্গে তুমি যদি জুড়ে দাও যে আমরা একটা হঠাৎ বিপুল ধাক্কাকে একেবারে পাহাড় থেকে গড়িয়ে নিচে উপত্যকার মধ্যে গিয়ে পড়ে আছি ওখানে। হ্যাঁ, এইখানে
তার মধ্যে কিছু লোকের হাতে তুমি 10-20 টাকা দিলে তারা একটা দুটো জিনিসপত্র কিনলো, কিনে অল্প একটু এগোলো। হ্যাঁ, এটাকে তো বেস এফেক্ট বলা হয় ইকোনমিক্সে। আমি অনেক তলা থেকে তুমিও বললে, যেটা উদাহরণ তুমি 10 টাকা দিয়ে বললে, আমার 10 টাকার উপর যদি আমি 5 টাকা খরচা করি তাহলে তো আমার 50% খরচা হল। কিন্তু আমার হাতে যদি 50 টাকা থাকে এবং সেখানেও যদি আমি 5 টাকা খরচা করি তাহলে কিন্তু খরচাটা শতাংশের হিসেবে খুবই সামান্য হলো। কাজে এই যে রিকাভারি বলা হচ্ছে, দেখো এত তলায় যদি তুমি পড়ে গিয়ে থাকো। দীপঙ্কর, আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে যে সরকার যদি কিছু টাকা খরচ করে, ধরলাম সরকারের কাছে কিছু টাকা খরচ করার মতো আছে, সে টাকাটা সরকার এমনকি ক্ষুদ্র মাঝারি শিল্পকে দেওয়ার কথা বলেছে, দিচ্ছেও নানাভাবে, প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে দেওয়া, কম সহজ শর্তে ঋণ ইত্যাদি। মোট কথা শিল্পকে দিচ্ছে, নিয়োগকর্তাকে দিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এই টাকাটাই সরকার যদি নিয়োগকর্তাকে না দিয়ে বা এর একটা বড় অংশ সরাসরি সাধারণ মানুষের হাতে দিত, তাহলে কি পরিস্থিতি আরেকটু ভালো হতো? ধরো আমি এখানে আমার এই প্রশ্নটা আমার মনে মাঝে মাঝে আসে। দেখো আমার মনে হয় অল্প কিছুদিনের জন্য নিশ্চয়ই স্বল্পমেয়াদী একটা তো তার নিশ্চয়ই প্রভাব থাকবে। কারণ আমি ধরে নিচ্ছি নিয়োগকর্তা যাকে বলছো তাকে আমি আরেকটু সহজ নাম দিলাম উৎপাদক। হ্যাঁ, উৎপাদকের বিক্রি বাট্টা কমে গেছে, কাজেই তার গুদামে জিনিসপত্র অনেক পড়ে আছে যেগুলো বিক্রি হয়নি। এবার যদি আমি তো গরিব লোকের হাতে কিছু টাকা দিই, সেগুলো কিছু কিনবে, কিন্তু সেগুলোর মানে কিন্তু নতুন উৎপাদন হলো না, সেগুলো হচ্ছে পুরনো যেগুলো পড়েছিল গুদামে সেইগুলোর থেকে বিক্রি হলো। এবার নতুন উৎপাদন করতে প্রবৃত্ত হবে কিনা উৎপাদন, সেটা কিন্তু নির্ভর করবে অজিতাভ যেটাকে অনিশ্চয়তা করছে। আমি একজন কনজিউমার হিসেবে আমি নিশ্চয়ই গিয়ে কিনতে পারি, যাচ্ছিও তো বাজারে, তো রেগুলারলি আমাদের যেতেও হচ্ছে, কিন্তু বাজার থেকে কিছু কিছু জিনিস আছে সেগুলো নিশ্চয়ই সবজি পাতি এসব যেগুলো কিনছি সেগুলো নিশ্চয়ই সেটা হয়তো এর মধ্যে আসে না। কিন্তু অনেক জিনিসই কেনা হচ্ছে যেগুলো নাকি কিন্তু নতুন উৎপাদন না, সেগুলো হচ্ছে পুরনো। তুমি আগেই বলেছো যে আমাদের করোনা আসার আগেও আমাদের তো অবস্থা ভালো ছিল না, আমরা নিম্নমুখী ছিলাম। তো তখন থেকেই তো আমাদের জমছে গুদামে, যেগুলো বিক্রি হচ্ছে না। এখন সেইগুলো যদি আমার হাতে টাকা দেওয়া, হয়তো আমি কিছু কিনবো, কিন্তু তাতে কিন্তু অর্থনীতির উন্নতি হবে না। ওই যে কেনাটা হলো, তুমি যদি পারচেজটা দিয়ে জিডিপি মাপার চেষ্টা করো, হ্যাঁ, তাহলে কিন্তু সেটা ভুল হবে। জিডিপিটা মাপা হবে উৎপাদন কতটা হলো, তাই দিয়ে কতটা নতুন উৎপাদন করা হলো। কিছু লোকের হাতে আমি টাকা দিয়েছি, তারা এক্সিস্টিং যা জিনিস ছিল, নতুন উৎপাদন না, এক্সিস্টিং যা জিনিস ছিল সেগুলো কিছু কিনলো, তাতে কি জিডিপি বাড়লো না। কিন্তু আমি সংখ্যায় দেখলাম যে খরচা হয়েছে বেশি, এবং বলে দিলাম আমি তার ফলে যে দেখো আমার সে নানা রকম অ্যালফাবেটই তো আছে, সে ABCD PQR যা করে একটা ভি পেয়েছে, একটা ভি, আমাদের একটা ভি শেপ একটা কিছু হলো। কিন্তু ভি শেপ গ্রোথটা কিসের ভিত্তিতে হলো? উৎপাদনের ভিত্তিতে না কনজাম্পশনের ভিত্তিতে? উৎপাদিত দ্রব্য নতুন করে কতটা বেড়েছে সেটা নিয়ে কিন্তু অজিতাভ এই ডেটাগুলো ভালো রাখে, আমি জানি, এই IIP ইত্যাদি এইসব ডেটা, যে এখান থেকে আমরা কি সংবাদ পাচ্ছি, খবর পাচ্ছি, যে সেখানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের ইন্ডেক্স সেটা কি সত্যি কিছু বেড়েছে, বা বাড়লেও সেটা কি এতই মার্জিনাল যে ওটা নিয়ে কিছু ভাবার কিছু নেই। কিন্তু কনজাম্পশন বাড়াতেই পারি আমি, সরকারের হাতে যদি টাকা দেয়, মানুষের হাতে যদি টাকা দেয়, এবং মানুষ যদি সেটা খরচা করতে রাজি হয়, তাহলে কিছু খরচা হবে। কিছু খরচা হলে হঠাৎ মনে হবে যেন একটু গ্রোথ হলো, কিন্তু ওটা কিন্তু গ্রোথ না। আমি এটা নিয়ে অজিতাভদার কাছে যাব, এই যে সরকারের টাকা সরাসরি মানুষের কাছে দেওয়া উচিত ছিল কিনা। তার আগে মানে তার সঙ্গে যুক্ত করে দিয়ে প্রশ্নটার সঙ্গে একটা আমার অবজারভেশন না, এটা ফ্যাক্ট আমার জানা যেটা আর কি, খুব বড়
পণ্য মানে নিয়মিত মানুষ যে খুব দ্রুত যে মানে ফাস্ট মুভিং কনজিউমার গুড যেগুলোকে বলে, খুব দ্রুত মানুষ নিয়মিত যে সমস্ত ভোগ্য পণ্য ব্যবহার করে, অন্যতম বড় উৎপাদক আমাদের দেশে হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার। তাদের হচ্ছে তাদের পর্যবেক্ষণ হচ্ছে এই সময়, করোনার সময় গ্রামাঞ্চলে তাদের বিক্রি, গায়ে মাখার সাধারণ সাবান, তার বিক্রি কিন্তু আবার প্রায় পূর্বাবস্থায় ফিরে এসেছে। কিন্তু যেগুলো একটুখানি মানুষ হয়তো একটু শখে ব্যবহার করে বা একটু বিবেচনা করে ব্যবহার করে, একটু দামি হয়তো গায়ে মাখার লোশন, চামড়ার লোশন টোশন, সেগুলোর বিক্রি সেই অনুযায়ী ততখানি ওঠে। এই চিত্রটাকে, এটা ইন্ডাস্ট্রি উৎপাদকের দিক থেকে এই চিত্রটা মাথায় রেখে আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করব অজিতাবদাকে, তাহলে কি মানুষের হাতে টাকা দিলে উপকারটা বেশি হতো, অর্থনীতি চাকাটা আরেকটু ঘুরতো ভালো করে? না, একটা জিনিস দেখো, মানে আমি এটা অলরেডি অ্যান্সার কিছুটা দিয়ে দিয়েছি। অনিশ্চয়তার সময় তোমার টাকা দিলে নিশ্চয়ই কিছু বাড়তো, এবং সেটা নিত্য প্রয়োজনীয় জিনিসেই লোকে খরচা করছে। এখন অন্য যে জিনিসগুলো যেটা আমার না হলে নয়, এরকম জিনিসে লোকে খরচা করতে চাইছে না। যেটা তুমি বললে, সাবানটা আমার ব্যয় করতে হচ্ছে। মনে রাখবে, আমাদের পুরো এই ডিপ্রেশন, মানে ডিপ্রেশন নাই, মানে এই করোনা পরিস্থিতি, করোনা উত্তর পরিস্থিতিতে যেটা হয়েছে সেটা হলো যে গ্রামাঞ্চলে কিন্তু টাকা গেছে। সেটা 100 দিনের কাজের জন্য 40,000 কোটি টাকা ব্যয় বেশি করা হবে। অর্থাৎ মানুষের হাতে একটা, গ্রামাঞ্চলে কিন্তু প্রথম অ্যাক্টিভিটি যদি শুরু হয়ে থাকে করোনার পরে, সেটা কিন্তু গ্রামাঞ্চলেই হয়েছে। এবং গ্রামাঞ্চলে লোকে যখন টাকা পায়, একটা কথা আমরা মাথায় রাখা দরকার, এখন 100 টাকা পেলে আমরা দেখেছি, এটা আমাদের জাতীয় নমুনা যে সার্ভে হয়, ন্যাশনাল স্যাম্পল সার্ভে, মানুষ কিন্তু 100 টাকা দিয়ে বেশি খাদ্যদ্রব্য কেনে না। 100 টাকায় প্রায় 60 টাকা ব্যয় হয় খাদ্যদ্রব্য ছাড়া অন্যান্য জিনিসে। তার মধ্যে নিত্য প্রয়োজনীয় তেল হতে পারে, সাবান হতে পারে, তার মধ্যে আমার শিক্ষার জন্য ব্যয় হতে পারে, স্বাস্থ্যের জন্য ব্যয় হতে পারে। এগুলো কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস, কৃষি জিনিস নয়। তাতে ব্যয়টা বেশি হয় এখন, তো ব্যয় বেশি হবে। এবং এই যে আমরা দেখছি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে বলে আজকে মুদ্রা, মানে আমাদের জিনিসপত্রের দামের যে মূল্য সূচক, সেটা রেকর্ড পরিমাণ বেড়ে গেছে। এটা হওয়ারই ছিল, এটা অস্বাভাবিক কিছু নয়। এবং এটা ওই পার্টিকুলারলি একটা স্পাইক হবেই, মানে কম একটা চলছিল ভগ্ন দশা, সেখানে হঠাৎ টাকা যদি লোকের হাতে টাকা পেলে প্রথমে এই সব জিনিসেরই দাম বাড়বে, চাহিদা বাড়বে, হঠাৎ করে আমি দেখবো যে মূল্যমান তলার দিকে গেছিল, তার থেকে একটু বাড়বে। কিন্তু এখানে আমি যে জিনিসটা জোর দেবো সেটা হচ্ছে এই, আমি সেটা তোমায় বলতে বলতে বলেছিলাম যে আমাদের এখন মূল মানে জায়গাটা দাঁড়িয়ে আছে কিন্তু যেখান থেকে আমাদের লং টার্ম, অর্থাৎ একটা সলিউশন যেখানে লোকের হয়তো একটু চাকরি বাকরি বেশি হবে, উন্নয়নের হার বেশি হবে, তার চাবিকাঠিটা কিন্তু হচ্ছে ম্যানুফ্যাকচারিং। কারণ এটা আমি সবসময় মনে করি, এবং এই তথ্য দিয়ে কাজকর্ম লোকেরা কম করেছে, কিন্তু আমাদের দেশে না হলে অন্য দেশে হয়েছে, যে আমি যেহেতু ম্যানুফ্যাকচারিংটা তৈরি হলে, এবং বিশেষ করে ছোট এবং মাঝারি শিল্প তৈরি হলে সেখানে কাজও হয় এবং তাদের পরিষেবার চাহিদা তৈরি হয়। আমি বিক্রি করব, বিক্রি করার জিনিসটা তো তৈরি হতে হবে। আমি রিপেয়ার একটা বড় সার্ভিস, কিন্তু মেরামতি করা, আজকে গ্রামাঞ্চলে মেরামতির কন্ট্রিবিউশন প্রচুর এবং মানুষ প্রচুর পরিমাণে ওখানে জড়িত থাকে। মেরামতি করবো, আগে জিনিসগুলো তো তৈরি হয়ে বিক্রি হতে হবে। অর্থাৎ সার্ভিস এবং ট্রান্সপোর্ট সার্ভিস, তার সাথে তুমি ব্যাংকিং বলো, অ্যাকাউন্টিং বলো, যে কোনো সার্ভিস কিন্তু অনেকটা পরিমাণে তার চাহিদা আমাদের হাউস হোল্ড যেটাকে বলি, অর্থাৎ আমরা যে শহরে বা গ্রামে বাস করছি, এই মানুষরা সরাসরি যে পরিষেবা কিনছি, তাতে কিন্তু পরিষেবার চাহিদা যা তৈরি হচ্ছে প্রায় সমপরিমাণ বা বেশি চাহিদা তৈরি করছে কিন্তু শিল্পগুলো, তাদের তৈরি জিনিস বিক্রি করা, তাদের উৎপাদন করার জন্য। এই জন্য পরিষেবাটা অঙ্গাঙ্গিক ভাবে জড়িত আছে এই শিল্পগুলোর উপর। এখন কি হয়েছে, যেটা আমি সবসময় এটা বলি, লং টার্ম যদি আমি সলিউশন চাই, যেখানে কাজেরও সৃষ্টি হবে, শিল্প দাঁড়াবে, তাহলে ছোট এবং মাঝারি শিল্পের একটা প্রকৃত বিশাল ভূমিকা আছে। সেই ভূমিকাটা আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে, আমরা সেটা নিতে পারি। চোখে আঙ্গুল দিয়ে যেটা দেখিয়েছে, তো ওই যেটা বলা যায় ভ্যালু চেন, অর্থাৎ আমরা একটা টেলিভিশন সেট তৈরি করব বা একটা কম্পিউটার তৈরি করব, তার ছোট ছোট 100 রকম জিনিস তৈরি করছে। সেই জিনিসগুলো তৈরি করছে কারা? আজকাল কেউ একটা এত বড় ফ্যাক্টরিতে সবকিছু তৈরি করে না, কোনো ইন্ডাস্ট্রিতে হয় না। সে অটোমোবিল হতে পারে, তোমার ইলেকট্রনিক হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, টেক্সটাইল হতে পারে, ফার্মাসিউটিক্যালস হতে পারে, যে কোনো ইন্ডাস্ট্রি। চিত্রটা হচ্ছে আজকে যেহেতু টেকনোলজি অ্যালাউ করছে, আমি ছোট ছোট কোম্পানিগুলোকে দিয়ে তৈরি করে আনছি। ইভেন তুমি যেটা বললে ফাস্ট মুভিং কনজিউমার গুড, অর্থাৎ যেটা আমি
খুব তাড়াতাড়ি লোকের হাতে টাকা পেলেই লোকে কিনতে চায় এবং সেগুলোর উন্নয়ন খুব তাড়াতাড়ি হয়, তাই জন্য কারণ লোকেরা একটু ডাইভার্সিফিকেশন চায়। আমি একটা টুথপেস্ট না যদি বাজারে না হয় 4টে টুথপেস্ট আছে, বিক্রিও বাড়ে, সেখানে লোকের ভ্যারাইটি বাড়ে, লোকের এই জিনিসগুলোর প্রতি অ্যাট্রাকশনটা বাড়ে। এই ধরনের জিনিসও আমি দেখব যে এই জিনিসগুলো অর্থাৎ এই জিনিসগুলো চাহিদা যখন বাড়ছে তখন এই ছোট মাঝারি শিল্প দিয়ে মানে তুমি একটু খেয়াল করে দেখবে, যদি আমি মানে ধরা যাক একটা কসমেটিক্স কিনছি, যে কোনো একটা জিনিস, তার তলায় ছোট ছোট করে লেখা থাকে লাইসেন্সটা হচ্ছে তোমার ওই যে নামটা বললে হয়তো হিন্দুস্তান লেভার, লাইসেন্স হিন্দুস্তান লেভারে লাইসেন্স তৈরি করেছে একেবারে অখ্যাত ভারতবর্ষের কোনো একটা প্রান্তে কোনো একটা কোম্পানি যার নাম কেউ জানে। এইটা হচ্ছে সাব কন্ট্রাক্টিং, এইটা হচ্ছে ভ্যালু চেনের কনসেপ্ট, সেটা ভারতবর্ষের ভেতরে আছে, কিন্তু আমরা সেইভাবে যেটাকে বলে বিশ্বব্যাপী ভ্যালু চেনে যুক্ত হতে পারি। এই যে 1,45,000 কোটি টাকা এখন অ্যানাউন্সড হয়েছে, এটা গত বাজেট থেকেই বলা হয়েছে, এবারে বাজেটেও এই কথাটা বলা হয়েছে যে আমরা এই 1,45,000 কোটি টাকা 5 বছর ইনসেন্টিভ উৎসাহ দানের চেষ্টা করবো। কোথায়? যে তুমি বাইরে থেকে এসে জিনিস আমাদের এখানে তৈরি করে কন্ট্রাক্ট দাও, আর কিচ্ছু না, তুমি কন্ট্রাক্ট গুলো দাও যাতে আমাদের ছোট মাঝারি শিল্প এই কন্ট্রাক্ট গুলো পেয়ে দাঁড়াতে পারে। এই শিল্পগুলোই আজকে কিন্তু সরাসরি চাকরি তৈরি করতে পারে, আর ইনডিরেক্টলি পরিষেবাকে একটা উৎসাহ দিয়ে পরিষেবাতেও চাকরি তৈরি। তাহলে এইটা সরকারের এই আত্মনির্ভরতাকে এখন বিশ্লেষণ করে তারা এই জায়গায় উপনীত হয়েছেন যে গ্লোবাল ভ্যালু চেন, বিশ্বব্যাপী ভ্যালু চেনে যদি আমি এই ছোট মাঝারি শিল্পকে যুক্ত করতে পারি তাহলে অর্থনীতিতে একটা গতি আসতে পারে। 1 বছরে আসবে না, হয়তো 2 বছরেও আসবে না, কিন্তু লং টার্ম যদি এগিয়ে যায় তাহলে এটা একটা সলিউশনের দিকে যেতে পারি, যার একটা সাস্টেনেবল, অর্থাৎ এটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ মনে রাখবে বিশ্বতে একটা কথা বলে তোমাকে দিয়ে দিচ্ছি, প্রচুর টাকা আজকে পশ্চিমী অর্থনীতিতে এসেছে সরকারি ইনসেন্টিভের জন্য। আজকে ইউরোপ বলো আমেরিকা বলো সর্বত্র এই টাকাগুলো কিন্তু তো উড়ে যাবে না, এই টাকাগুলো একটা সময় দিয়ে কিন্তু সেই টাকায় চাহিদাও হবে, উৎপাদনও হবে, সেটা পরের বছরের মাঝামাঝি হতে পারে, পরের বছরের শেষে হতে পারে, কিন্তু আমরা যদি এই সুযোগে যুক্ত হতে পারি, এটা এই স্টেপটা সরকার নিয়েছেন, আমি মনে করি এইটা প্রথম নেওয়া হয়েছে এই কথাগুলো। এগুলো আমাদের ইতিহাস দেখলে ভারতবর্ষে এই ধরনের কোনো প্রচেষ্টাই ছিল না। সুতরাং ওই 1,45,000 গল্পটা কিন্তু ভালো গল্প যদি ওটাকে ইমপ্লিমেন্ট করতে। কিন্তু অজিতাভ দা আমরা যেটা দেখছি আর কি সেটা হচ্ছে এই যে আত্মনির্ভরতা, যেটা আপনি অর্থনীতিবিদ হিসেবে যেভাবে দেখছেন এবং সরকারের হয়তো মূল অর্থনৈতিক উদ্দেশ্যটা যদি সেটা হয়েও থাকে, তার যে রাজনৈতিক রূপটা সামনে আসছে এবং যেটা মানুষকে বলা হচ্ছে, প্রধানত মানুষ আমার বিশ্বাস সেভাবেই প্রধানত বুঝছেন, সেইখানে আত্মনির্ভরতার অর্থ হচ্ছে কিন্তু আমি আমার নিজের দেশের মধ্যেই সবকিছু তৈরি করব, আমার দেশের আমরা বিদেশের উপর নির্ভরশীল হব না, বিদেশ থেকে কোনো আনবো না, অথচ আমাদের জিনিস বিদেশে বিক্রি করব। এইটা একটা রাজনৈতিক ভাবে এই জিনিসটাকে বলার চেষ্টা করা হচ্ছে। তফাৎটা কি বলো তুমি যেটা বলছো, তাহলে এইভাবে তফাৎটা করতে গিয়ে তো এই ল্যাজে গোবরে হচ্ছে। আমি 1975 সাল থেকে আরম্ভ করে 1991 কেন খুলে দিলাম, আমি তো এটাই করতাম, আমি পুরো 70-এর দশকে তো এইভাবেই চলেছি, 80-র দশকে তো এইভাবে চলে আমি ল্যাজে গোবরে হয়েছি, আমি দেখেছি এটা সম্ভব নয়। তো আজকে যদি সরকার পুরনো স্লোগানটা ফিরিয়ে আনতে চায় সেটা কি রাজনৈতিক ভাবে গ্রহণযোগ্য হবে? কারণ সেখানে তো এই কথাটা ফিরে ফিরে আসবে, তাহলে উদার অর্থনীতির মানে কি রইল? বর্তমান সরকার তো উদার অর্থনীতি থেকে পিছনে হেঁটে অন্য অর্থনীতিতে যাবেন, এটা তো পরিষ্কার। তাহলে রাজনৈতিক স্লোগানের ভ্যালুটা কোথায় থাকছে? না, কিন্তু বেশিরভাগ লোক কি এটাই শুনতে পছন্দ করে না যে আমরা নিজেদের সবকিছু উৎপাদন করব, নিজেরাই নিজেদের প্রয়োজন মিটিয়ে দেবো, মানে তা না হলে এই কথাটা এইভাবে বলা হচ্ছে কেন? সরকারের যদি অর্থনৈতিক ভাবে সরকার যা চাইছে আর রাজনৈতিক ভাবে যা বলছে সে দুটোর মধ্যে কি অসঙ্গতি নেই? আমি তো অসঙ্গতি দেখতে পাই। আত্মনির্ভরতা বলতে তুমি সাধারণ মানুষের চোখে যেটা দেখতে চাইছো সেটা 70-এর দশকে ওই ফিরে গিয়ে সমাজতান্ত্রিক দুনিয়া। এইটা আমার মনে হয় এরা বারবার চেষ্টা করছেন প্রত্যেকটি রাজনীতিবিদ এইটাকে আলাদা করার, দেখানো, অর্থাৎ বলছেন আমরা ফ্যাক্টরি হয়ে যাব পৃথিবী, আমরা জিনিসগুলো তৈরি করে আমরা পৃথিবীর বাজারে দিয়ে দেবো। এইটা কিন্তু ক্ল্যারিফিকেশন হিসাবে লাস্ট 1 মাস ধরে এই প্রচারটা করবার চেষ্টা করছে। তা না হলে এই প্রশ্নটা আসবেই, ক্রিটিসিজমটা হবেই যে তুমি 70-এর দশকের থেকে আলাদা কি করবে।
এবং এইটা কিন্তু স্লোগান হিসাবে অন্যরাও ব্যবহার করতে চাইছেন যে তুমি কিন্তু পেছনের দিকে হাঁটছো, এবং সেইটা থেকে বেরিয়ে আসার জন্যই আমরা এতদিন ধরে চেষ্টা করছি। সুতরাং তারা খুব চেষ্টা করছেন বোঝাতে সাধারণ মানুষের কাছেও যে মানেটা কি। এই মানেটা কিন্তু আমি শুনেছি অনেক রাজনৈতিক বক্তৃতা এখন এরা চেষ্টা করেছেন, বলছেন। মানুষ কতটা নেবে সে তো তুমি ভালো বলতে পারবে, আমি বলতে পারবো না। আমিও ভালো বলতে পারবো না, কিন্তু আমি যদি দেখি আর কি, আমি যদি রাজনৈতিক প্রচারে যেটাকে রাজনৈতিক নেতারা যার থেকে সুবিধা পান আর কি, ভোট তো হচ্ছে তাদের দিক থেকে সব থেকে সরাসরি সুবিধে। ভোট কিন্তু এখন ওই কথা বলেই বেশি পাওয়া যায় যে, এবং যেটা একটা অবাস্তব কথা আমার মতে, অর্থনীতি সাধারণ বুদ্ধিতে অর্থনীতি করার দরকার হয় না। আমরা শুধু এক্সপোর্ট করব, আর অন্য কারো আমাদের কাছে কেউ এক্সপোর্ট করবে না, আমরা ইম্পোর্ট করব না, শুধু এক্সপোর্ট করব, এইভাবেই বলা হচ্ছে। এবং লোকে বোধহয় সেটা শুনতেই ভালোবাসে। অত মনে হয় বিহারের ইলেকশনও কিছু তাই দেখা গেল আর কি, এটাতে ভোট পাওয়া যায়, সামান্য আরো বেশি ভোট পাওয়া যায় অন্তত। দীপঙ্কর দা, দর্শকরা জিজ্ঞেস করছেন যে এই দুঃসময়, একজন জিজ্ঞেস করছেন যে এই দুঃসময় সরকারের কি করা উচিত ছিল, না কি মনে হয়? দুঃসময় তো একটা চলছে অবশ্যই, ওভারঅল সরকারের কি করলে ঠিক হতো? না দেখো, কিছুটা তো আলোচনার মধ্যে থেকে তার সঙ্গে এটাও আসছে, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি বলছি, সরি। এটা আসছে কারো প্রশ্ন, বিমুদ্রাকরণ তার কোনো রেশ এখনো রয়ে গেছে কিনা? দেখো, বিমুদ্রাকরণের রেশ আমার অন্তত ব্যক্তিগত ভাবে মনে হয় না যে বিমুদ্রাকরণের খুব একটা বড় কোনো রেশ এখন রয়ে গেছে। যদিও অনেকেই মনে করেন যে এটার ফলে আমাদের অনেক অর্থনৈতিক ক্ষতি হয়েছে, এবং এটাও ঠিক। তুমি যদি তথ্য দেখো, তাহলে বিমুদ্রাকরণ যে বছর থেকে হয়েছিল সেই বছর থেকেই আমাদের এই ত্রৈমাসিক যে বৃদ্ধির হার, সেটা কিন্তু ক্রমেই কমতে আসছে। কিন্তু 2016 সালে বিমুদ্রাকরণ হয়েছে, তারপর থেকে প্রত্যেক কোয়ার্টারে, তখন করোনাও ছিল না, কিছুই ছিল না, প্রত্যেক কোয়ার্টারে আমাদের এই যে বৃদ্ধির হার কমেছে। তার একমাত্র কারণ হচ্ছে বিমুদ্রাকরণ। এটা আমার মেনে নিতে একটু অসুবিধা হয়। আমার মনে হয় না যে বিমুদ্রাকরণের ধাক্কা নিশ্চয়ই ছিল, প্রাথমিক ধাক্কা নিশ্চয়ই ছিল, কিন্তু সেই ধাক্কাটা থেকে আমার ধারণা আমরা কিন্তু বেরিয়ে এসেছিলাম। আমাদের যদি বৃদ্ধির হার কমে গিয়ে থাকে, তাহলে সেটার কারণ আর অন্যত্র আমাদের খুঁজতে হবে। সেটা শুধুমাত্র বিমুদ্রাকরণ দিয়ে আমরা আমার মনে হয় না, অন্তত আমি কোনো যুক্তি খুঁজে পাই না যে একটা বিমুদ্রাকরণের ধাক্কায় পরপর 4-5 বছর ধরে আমাদের বৃদ্ধির হার কমে গেল। এটা আমার বুঝতে একটু অসুবিধা হয়, কারণ আমি সঠিক কোনো লজিক খুঁজে পাই না সেটা। কিন্তু অন্যদিকে আমার এটা তো ঠিক যে আমাদের এই অতিমারি দেখা দেওয়ার আগেই যেটা বললাম 2016 সাল থেকেই কিন্তু আমাদের বৃদ্ধির হার ওই ত্রৈমাসিক বৃদ্ধির হার হিসেবে যেটাকে দেখানো হয়, ত্রৈমাসিক বৃদ্ধির হারটা কিন্তু অনেকে বোঝেন না ঠিক জিনিসটা কি। তাই আমি একটু সহজ করে বলে দিচ্ছি। আমরা যখন ত্রৈমাসিক বৃদ্ধির হার কমেছে বলি, তখন ধরো এপ্রিল, মে, জুন এই 3 মাসের যে জিডিপি হলো, সেটাকে কিন্তু আমরা তুলনা করছি তার আগের বছরের এপ্রিল, মে, জুন, অর্থাৎ এই 1 বছর আগের ত্রৈমাসিক যে জিডিপি ছিল, সেটার তুলনায় আজকে 1 বছর পরের যে ত্রৈমাসিক জিডিপি, সেটাকে তুলনা করছি। কাজে বৃদ্ধির হার কমা মানে কিন্তু ওই অর্থে বৃদ্ধির, মানে পরপর দুটো এপ্রিল, মে, জুনের জিডিপি, তার পরবর্তী জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের জিডিপি, তার সঙ্গে তুলনা কিন্তু সেইটার সঙ্গে নয়। যাই হোক, সেটা যে কারণে হোক, আমি সেই কারণটা, এটা তো অর্থনৈতিক ক্লাস নয় এখন, কাজে ওইটা আমি এর বেশি বলবো না। কিন্তু যেটা বলবো নিশ্চয়ই যে এইভাবে যেখানে নাকি যার সংজ্ঞা দেখতে পাচ্ছি আমরা ত্রৈমাসিক বৃদ্ধির হার, সেটার সঙ্গে আমি বিমুদ্রাকরণকে আমি প্রথম দিকে নিশ্চয়ই ধাক্কা ছিল, কিন্তু সেটা আমার মনে হয় সেই ধাক্কাটা খুব বেশি দিন স্থায়ী হয়েছিল বলে আমার মনে হয় না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সরকারের করণীয় কি ছিল? বর্তমান পরিস্থিতিতে এই করোনার পরিপ্রেক্ষিতে সরকারের করণীয় কি ছিল? এইখানে একা আমাদের সরকারের কথা আমরা বলবো না, সারা বিশ্বের বিভিন্ন ধনী দেশ
অন্যান্য যারা অতটা ধনী না, ব্রিক্স কান্ট্রি যারা আমাদের মধ্যে, আমরা যার মধ্যে আছি, তাদের মধ্যে একটা প্রবণতা দেখা দিয়েছে, যেটার কথা তুমি একটু উল্লেখ করলে, যে আমরা তৈরি করে বিক্রি করব, বিদেশিরা কিনবে, কিন্তু আমরা কিনবো না, আমরা কিনবো না বিদেশিদের কাছ থেকে। তাতে আমাদের খুব লাভ, আমাদের নিশ্চয়ই, আমাদের তো যদি এটা করা যায় তাহলে তো আমাদের কর্মসংস্থান হবে, আমাদের নানা কিছু হবে, কিন্তু সেই কর্মসংস্থান তো টিকে থাকবে না, কারণ বিদেশে এরা যদি না কেনে তাহলে করোনা এসেও যেন কর্মসংস্থান চলে যায়, ওটার থেকেও সেরকম কর্মসংস্থান চলে যাবে। কাজে আমাদের কি করা উচিত ছিল, বিদেশিদের অনুকরণ, এই ব্যাপারে বিদেশিদের, ধরো আমাদের আমেরিকা যে ধরনের পলিসি হঠাৎ নিয়ে বসে রইল, যে সমস্ত বিদেশিদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়ে দেশেই সমস্ত কিছু করবো ইত্যাদি, আমরাও সেটা শুনে বললাম কিনা জানি না, কিন্তু আমরা ওই ধরনের কথা বলতে শুরু করলাম। এরকম তারপর ব্রেক্সিট হলো, ব্রিটেনে ব্রেক্সিট হলো, এগুলো সবই কিন্তু একই দিকে যাচ্ছে, শুধু আমরা বলে না, সারা বিশ্বেই কিন্তু এরকম একটা প্রবণতা দেখা দিয়েছে বলে আমার মনে হয়, যেখানে নাকি আমি আমার প্রোডাকশনটা তুমি কিনবে, কিন্তু তোমারটা আমি কেনার কথা কিন্তু ভাববো না। এখন সেই সমস্যাটা মেটানোর জন্য একটা সরকারের পক্ষে কি সেই সমস্যাটা একা মেটানো সম্ভব? সরকার সেটার মানে বুঝুক বা না বুঝুক, একা মেটানো সম্ভব না। এটা অনেকে মিলিয়ে সারা বিশ্বের নানা সরকারের সঙ্গে আলোচনা করেই এটাকে মেটানো যায়। এটা একটি সরকারের পক্ষে সরাসরি মেটানো কঠিন বলে আমার মনে হয়। আচ্ছা, আমি একটু মূল্যবৃদ্ধির প্রসঙ্গে আসি, কারণ সাধারণ মানুষের কাছে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই গত মাসের মূল্যবৃদ্ধির হিসেবটা দীপঙ্কর যে বলছেন, গত বছরের একই সময়ের তুলনায় মূল্যবৃদ্ধি আজকে হিসেবগুলো বেরিয়েছে। শাকসবজি হচ্ছে 22.5%, ফিশ অ্যান্ড মিট, মাছ মাংসের ক্ষেত্রে 18.7%, গত বছরের তুলনায় মূল্যবৃদ্ধি। ডিমের ক্ষেত্রে 21.8%, মানে গত বছর যে দামে 6টা ডিম পাওয়া যেত, এবছর সে দামে 5টা ডিম পাওয়া যাচ্ছে। আবার করোনার সময় প্রোটিন বেশি খেতে হবে, ডিম টিম বেশি খেতে হবে, মানুষ কি করে খাবে? খাবে না, কি করে খাবে বলো? মানুষের হাতে যদি নাকি অর্থ না থাকে তাহলে তো খেতে পাবে না। তার ফলে আমি এই বলছি না যে তার জন্য করোনা ভীষণ বেড়ে যাবে, এই কথা আমি বলছি না, কারণ সত্যি করোনার চরিত্রটা এখনো আমরা সঠিকভাবে বুঝতে পেরেছি কিনা আমি জানি না। কিন্তু এত বেশি মূল্যবৃদ্ধি হলে বলাই বাহুল্য, একটা শ্রেণীর মানুষ পারবে না তাদের কথা বলছেন দীপঙ্কর দা। আমি অজিতাবদার কাছে এই প্রসঙ্গটাতে যাব। আমরা তো সকলেই জানি যে যার আর্থিক অবস্থা যত দুর্বল, যার মানুষের আয় কম, তার আয়ের তত বেশি অংশ খাবারের জন্য খরচ হবেই, কারণ খাবারটা তো খেতেই হবে মানুষকে, আমাকে তো বেড়াতে না গেলেও চলে, খেতে তো হবেই। সেখানে এই যে খাবার, নিত্য প্রয়োজনীয় খাবারের জিনিসে 20, 18, 22% মূল্যবৃদ্ধি, এটা নিয়ন্ত্রণ করতে কি সরকার কিছু করতে পারে না? মানুষ কিন্তু এই প্রশ্নটার উত্তর খুব স্পষ্ট করে জানতে চায়। এটা যদি এমন হয়, যেটা অজিতাভ আগে বলছে, চাহিদা বৃদ্ধির জন্য হয়েছে, মানুষের হাতে টাকা বেশি গেছে বলে হয়েছে, তাহলে সেই টাকা বেশি ফলে কি তারা পুষ্টি যথেষ্ট পাচ্ছে? তাও আমি জানি না সেটা কি পাচ্ছে। মানে বেশি টাকা হাতে দিয়ে তারা কি বেশি দাম দিয়ে জিনিস কিনে প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে, প্রয়োজনীয় খাবার পাচ্ছে? সে কথা কি স্ট্যাটিস্টিক্স বলে? আমি জানি না, বলে কি? তুমি বোধহয় অজিতাবকে জিজ্ঞেস করছো। হ্যাঁ, আচ্ছা, আপনি বলুন সংক্ষেপে বলুন আগে, তো অজিতাবদের কাছে। না, পুষ্টি তারা পাচ্ছে কিনা সেটা তো বলতে পারি না, কিন্তু একটা জিনিস তো দেখতে পাচ্ছি যে মূল্য যদি এভাবে বাড়তে থাকে, তাহলে তারা যে পরিমাণ জিনিসপত্র কিনতে পারতো, সেই পরিমাণ জিনিসপত্র, বিশ্বের মানে নিত্য প্রয়োজনীয় জিনিস, মানে তার মধ্যে খাদ্যদ্রব্য আছে, সেটা তারা কিনতে পারবে না। এবং সেটা যদি তারা কিনতে না পারে, তাহলে তাদের দৈনন্দিন জীবনযাত্রাটা একেবারে অসহনীয় হয়ে উঠবে।
আমরা এখানে বসে ঘরের মধ্যে বসে কথা বলছি আমরা তিনজনে, কিন্তু কিন্তু আমরা যদি রাস্তায় বেরিয়ে দেখি আমাদের চেনা যারা অতি সাধারণ লোক যারা আমাদের আশেপাশে থাকতে দেখেছি বহুদিন ধরে, তাদের চেহারাগুলো যদি দেখি, সেই চেহারাগুলো কি হয়েছে এখন সেটা দেখে ভয় করে। কারণ মানুষ কিন্তু সত্যি ভীষণ ভীষণ খারাপ অবস্থায় আছে, এতে কোনো সন্দেহ নেই। এবং তার মধ্যে যদি মূল্য বৃদ্ধি হয় তাহলে কোথা থেকে এই 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 সমস্যার সমাধান হবে জানি না। এবং এই জন্যই আমি প্রথমেই যে জিনিসটা বললাম যে অর্থনৈতিক ওষুধ দিয়ে আমি কিছুটা নিশ্চয়ই যেতে পারি, কিন্তু আমার বড্ড ভয় করছে সেটা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু আমরা আসল যে কারণে এই সমস্যাটা হচ্ছে এখন, সেটার কিন্তু এখনো কোনো সলিউশন দেখতে পাইনি। এটা আমার ভয়। হ্যাঁ, আমি এরপরে আমি অজিতাভদা আপনার কাছে একই প্রশ্নটা নিয়ে যাব। মূল্যবৃদ্ধি সেটা যদি বৃহত্তর অর্থনীতি পরিচালনার কারণে হয়ে থাকে, তার ফলে সাধারণ মানুষের ব্যক্তির যে অসম্ভব অসুবিধা হচ্ছে সেটা দূর করতে সরকার কি করতে পারতো? মানে তুমি যেটা বলছো সেটা হচ্ছে একেবারে স্বল্পকালীন। এই মুহূর্তে যেটা হচ্ছে যে এগ্রিকালচার, আমাদের কৃষিতে প্রথম ওই করোনা পরবর্তী সময়ে কৃষিতেই প্রথম কাজকর্ম সবচেয়ে আগে শুরু করতে দেওয়া হয়েছিল, কিন্তু কৃষিতে একটা ধাক্কা নিশ্চয়ই লেগেছিল, একটা সাপ্লাই ডিসরাপশন হয়েছিল, যোগানের একটা প্রবলেম হয়েছিল। তারপরে কি হচ্ছে, যোগানটা নিশ্চয়ই বাড়ছে, যোগান বাড়ছে না তা না, কিন্তু মানুষের হাতে যেটুকু টাকা এসছে তার একটা, অর্থাৎ তারা পুরোপুরি খরচা না করে রেখে দিচ্ছেন কিছুটা ভবিষ্যতের জন্য, যেটুকু খরচা করছেন বেশিরভাগটা তো একেবারে নিত্য প্রয়োজনীয় জিনিসেই খরচা করছেন। চাহিদাটা হঠাৎ করে একটা জাম্প হয়েছে, কোনো সন্দেহ নেই, তাতে দামও বেড়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এইটার সমাধান সূত্রটা কি? এখন দেখো, তুমি যদি দেখো বাজারে গিয়ে আলু পেঁয়াজ এদের দাম আকাশ ছোঁয়া দাম হয়েছে, তার অর্থনীতিটা কি? সেটা কি এই খালি সাপ্লাই মানে চাহিদা আর যোগানের অর্থনীতি দিয়ে আমি বুঝিয়ে দিতে পারবো যে আলুর দাম কেন এত বাড়ছে, কেন পেঁয়াজের দাম এত বাড়ছে? তার পেছনে কিন্তু আরেকটু খেলা আছে। সেই খেলাগুলো আমি এখানে আমার মুখ দিয়ে এক্ষুনি বার করো না, তুমি যদি পার্সোনালি আলোচনা করো তুমিও জানো, সাধারণ মানুষও জানে যে কেন আলুর দাম হঠাৎ করে বেড়ে গেছে, কেন পেঁয়াজের দাম বেড়েছে। এটার মধ্যে যে একটা স্পেকুলেশন, একটা ফাটকার চিত্র আছে, সেই ফাটকাটা কি হয় কেন হয় তার অজস্র তথ্য আছে। সাধারণ মানুষ তো চাল ডালটা পাচ্ছে এখনো সরকারের দৌলতে, সেখান থেকে নিশ্চয়ই কিছু প্রোটিন ইত্যাদি আসছে, কি সেটা দিয়ে তো মানুষের সমস্ত চাহিদা মেটে না। মানুষ তো এর বাইরেও দরকার। সে কি ডিম খেতে পাচ্ছে, সে কি মাছ মাংস কিছু খেতে পাচ্ছে, অর্থাৎ প্রোটিন যুক্ত খাবার। চাল ডালটা আমি মেনে নিলাম, তো চাল ডালের বাইরে যে জিনিসগুলো দরকার, এবং ডালও আমি 1 কেজি ডাল দিয়ে ছেড়ে দিচ্ছি, তার বাইরেও তো অন্যান্য সিরিয়ালস যেগুলো বলি সেগুলো কেনার দরকার প্রয়োজন হতে পারে। এবং সেটার সমস্যাটা হচ্ছে সবকিছু চাহিদা, যেমন তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, সব যে জিনিসপত্র আজকে বেড়ে যাচ্ছে, তার পেছনে কি খালি চাহিদা যোগানের ভারসাম্য নষ্ট হয়েছে, তার জন্য যতটুকু বাড়ার কথা ছিল সেটুকু বাড়ছে না, আরেকটু বেশি বাড়ছে। এইখানে যদি সরকার এটা কন্ট্রোল করতে না পারেন, অর্থাৎ আমাদের এমন কিছু ঘটনা ঘটেনি, ওই কিছু কিছু জায়গায় খরা হয়েছে বা বন্যা হয়েছে, এগুলো একটা মেজর ব্যাপার নয়। এবং ভারতবর্ষে না, খাদ্যদ্রব্য চলাচল কিন্তু অনেক ফ্রি এখন। আগে যে বাধাবন্ধন ছিল একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য যাওয়া, তা প্রায় উঠে গেছে এখন। তা সত্ত্বেও যদি দাম বাড়ে, সেখানে সরকারের বন্টন ব্যবস্থার ব্যর্থতা, সরকারের যে ভিজিল্যান্সের ব্যর্থতা, এটা তো মানুষ এইভাবেই চিন্তা করবেন, মানুষ কিভাবে দেখবেন এটাকে? তো সেখানে সরকার যদি বলেন যে সব ঠিক আছে, আজকে খরা হয়নি বন্যা হয়নি, এগুলো খুব স্বল্পকালীন, মেনে নিলাম স্বল্পকালীন। এই স্বল্পকালীন অবস্থায় যে মানে চাহিদা যোগানের ভারসাম্য নষ্ট হয়ে গেছে বলে যে পরিমাণ দাম বৃদ্ধি আজকে হচ্ছে, মানুষ এটা মেলাতে পারছেন না, তার দায়টা কে নেবে? তার দায়টা কে নেবে? ফাটকা যদি হয়, সেই ফাটকা বন্ধ করার দায়িত্ব কার? এই প্রশ্নগুলো মানুষের মনে আসবে। আমিও মনে করি, আমিও তো মানুষের মধ্যেই পড়ি, আমি ওই জিনিসগুলো কিনি, আরেকজন আরেকটু বেশি কষ্ট করে কিনছে, আমি কম কষ্ট করে কিনছি, কিন্তু আমার মনে যে প্রশ্নটা যাচ্ছে তার মনেও এই প্রশ্নটা জাগবে যে এই জিনিসগুলো অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পেছনে কারণটা কি? তুমি বলছো খরা বন্যা বেশি কিছু হয়নি, আমাদের মৌসুমি খুব ভালো হয়েছে ইত্যাদি, এত কথা বলার পরেও কেন হচ্ছে? এই প্রশ্নের উত্তরটা কে দেবে?
হুম। আচ্ছা, একজন দর্শক বলছেন, অরিজিৎ ঘোষ বলছেন, আপনারা সাধারণ মানুষের কথা বলছেন, আপনারা কি অসাধারণ মানুষ? না, অসাধারণ মানুষ কেন হবো? আমরা সাধারণ মানুষ বলেই তো আমরা আমরা খুব বিচলিত। আমি যখন বাজারে গিয়ে দেখছি, না অজিতাবদা কিন্তু যখন বাজারে গিয়ে দেখছেন যে একটু আলুর দাম 40 টাকা 45 টাকা, আমাদেরও তাতে বিস্তর অসুবিধা হচ্ছে, এবং সেই জন্যই আমরা এটা নিয়ে না না, আলোচনা উনি করছি। যেটা সুদীপ্ত, উনি না যেটা কিন্তু বলছেন তার একটা মানেটা একটা হলো অসাধারণ কথাটা উনি ওই সেন্সে বলছেন না। এটা আমিও নিজেও মনে করি, আমি খুব প্রিভিলেজ ক্লাসে বিলং, খুবই প্রিভিলেজ। আমি একটা সরকারি চাকরি করি, আমার অনেক নিশ্চিত জীবনযাত্রা, আমি যে টাকা পয়সা পাই তার দিয়ে আমি নিশ্চিতভাবে আলুর দাম বাড়লেও কান্নাকাটি করব, কিন্তু কিনে খেতে পারবো। কিন্তু সাধারণ বলতে, এখন আমি তো বলতেই পারে আমি সাধারণ, সে তো আমাদের যে প্রথম 100 জন শিল্পপতি তিনিও বলবেন আমি সাধারণ মানুষে পড়ি। ডেফিনেশন অনুযায়ী সবাই সাধারণ, সবাই হাহুতাশ করতে পছন্দ করি। এই হাহুতাশ করাটা আমাদের অভ্যেস, এটা আমাদের একটা জন্মগত অধিকারের মতো মনে করি। কিন্তু সেই হাহুতাশ, যে লোকটা ডেইলি লেবার, যে দিন আনি দিন খাই, দিনের কাজ পেলে টাকা আসবে আসবে না, তার হাহুতাশের সাথে আমার হাহুতাশ এক করে দেখলে আমি বলবো গড়িত গড়িত। না না, সেইটুকু সে উনি তো বলবার চেষ্টা করেছেন, এর বাইরে আর কিছু নয় আমি মনে করি। আচ্ছা, হতে পারে। উনি আমি যাই হোক, আমার মনে হয়েছিল অন্য কিছু। যাই হোক, এটা এই যে একটা প্রশ্ন আসছে বারবারই, প্রসঙ্গে ঘুরে ফিরে আসবেই, যেহেতু কৃষি পণ্যের কথা নিয়ে আমরা আলোচনা করছি। এসেনশিয়াল কমোডিটি থেকে সমস্ত কৃষি পণ্যকে সরিয়ে আনার পর আর চাল ডাল আলু পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে কি কোনো প্রশ্ন থাকে? আরেকটি প্রশ্ন আরেকজন জিজ্ঞেস করছেন যে নতুন অত্যাবশ্যকীয় পণ্য আইন কি সাধারণ মানুষের জন্য উপকারী? আমরা এটা নিয়ে অন্যভাবে আলোচনা করেছি ফোর্থ পিলার্সে, আমরা নানাভাবে আমাদের আর্টিকেল আমরা লিখেছি। আপনি কৃষি আইনে যে সমস্ত সংস্কার হয়েছে কৃষি ক্ষেত্রে, সেই 3টি আইনের কথা দর্শকরা বারবারই বলছেন। এগুলো কিন্তু, প্রথম কথা, এগুলো কিন্তু সবগুলো কার্যকর হয়নি। মানে আইন আইন হিসেবে পাশ হয়েছে বটে, কিন্তু বিধি প্রণয়ন করে সেই অনুযায়ী যে ইতিমধ্যেই ব্যবসা শুরু হয়ে গেছে, কৃষি পণ্য যত খুশি মজুত করা যাচ্ছে, দেশের সর্বোচ্চ কিন্তু এরকম নয়। সে কোনো রাজ্যে হয়েছে কিনা আমি জানি না, পশ্চিমবঙ্গে তো হয়নি এখনো, অধিকাংশ রাজ্যে আমি নিশ্চিত জানি হয়নি। সুতরাং এর এফেক্টটা কি হবে সেটা আমরা এখনো জানি না। তত্ত্বগত হবে, যদি হয় তাহলে কি হবে, সেটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করতে পারি। দীপঙ্কর দা, আপনার মতামতটা, অজিতাভ দা আপনাকে দিয়ে আমি শুরু করি, আপনার মতামতটা শুনি। কৃষিক্ষেত্রে যে 3টি সংস্কার হয়েছে, যে 3টি আইন। না, এটা তো একটা আলোচনা, যেমন অনেকে এই যে এপিএমসি অ্যাক্ট, অর্থাৎ আমাদের এই যে আমাদের মানে মান্ডিতেই সবজি চাল, বিক্রি করতে হবে, হ্যাঁ স্থানীয় মানে মান্ডিতে, গম সেটা উঠে চাল, যাওয়া। গম চাল বিক্রির গল্পটা আমি ঢুকতে চাইছি না, কারণ আমরা বাংলায় বসে এটা বুঝবো না। আমাদের এপিএমসি আইন ছিল না, আমরা এমনিতেই ফোড়েরা গিয়ে কিনতে পারতো, বড় কোম্পানির ওই ফোড়েদের দিয়ে কিছু কিছু জায়গায় করতে পারতো। তা আমি সেইটা যদি না ঢোকে, আজকে অত্যাবশ্যকীয় পণ্য এই মজুতের উপরে আমি তুলে দিলাম। এই যে বলছি যে আমি যে কোনো জিনিস আজকে যদি বড় কোম্পানি আজকে মানে কৃষি বিজনেসে ঢুকতে চায়, কৃষি ব্যবসায়, তো তার যুক্তিটা হচ্ছে তাকে যদি আমি না বেঁধে রাখি, তাহলে সে অনেক কিছু মজুত করতে পারে এবং সে তার প্রফিটের জন্য কিন্তু বিক্রি করবে, সে ফাটকার দিকে যাবে না। এটা হচ্ছে অ্যাজাম্পশন। এবং আরেকটা অ্যাজাম্পশন হচ্ছে এখানে কিন্তু একচেটিয়া অধিকার থাকবে না, প্রতিযোগিতার বাজার তৈরি হবে। এইটা কিন্তু একেবারে প্রথম অ্যাজাম্পশন ধরে কাজটা করা হচ্ছে। অর্থাৎ এই যে আমি কৃষি পণ্যের বাজার খুলে দিলাম এবং কোম্পানি, বড় বড় কোম্পানিকে অ্যালাউ করছি তুমি এসো, তার মানে কিন্তু আমার অ্যাজাম্পশনটা যার ভিত্তিতে আমি বলছি সেটা হচ্ছে প্রচুর প্রতিযোগিতা হবে। এই প্রতিযোগিতা হলেই বাজারে উৎপাদন বাড়ানোর জন্য লোকজন ইনসেন্টিভ দেবে কৃষকদের, তাদের কন্ট্রাক্টও দিতে পারে, বাজারে বেশি ওয়্যারহাউস তৈরি করবে আর গুদাম টুদাম বেশি তৈরি করবে, কারণ প্রতিযোগিতা তো। আমাকে প্রতিযোগিতার বাজারে এইগুলোই হওয়া স্বাভাবিক, কিন্তু কে গ্যারান্টি দিয়ে বলবে এই প্রতিযোগিতা হবেই? আজকে বিভিন্ন ক্ষেত্রে তো আমরা দেখছি যে প্রতিযোগিতার বাজার তৈরি হলে প্রতিযোগিতা থাকছে না। সেটা না থাকলে কি আমার সেই থোড়বড়ি খাড়াবড়ি থোড়ের পরিস্থিতি হতে হবে নাকি? এবং এক্ষুনি মানে আলু পেঁয়াজের দাম বৃদ্ধির সাথে আমি এটা আদৌ লিঙ্ক করব, এইটার কোনো মানে হয় না। আজকে অত্যাবশ্যকীয় পণ্যর জন্য আজকে চাল ডাল তেলের দাম বেড়ে যাচ্ছে, অথবা আমার আলু পেঁয়াজের দাম বাড়ছে, এর কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ এই মুহূর্তে আমার মতে একটা ফাটকার সুযোগ নেওয়া, যে যেহেতু লোকজন চাহিদা হঠাৎ বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসে, এই সুযোগে যদি ফাটকা খেয়ে, এই ফাটকাটার সাথে অত্যাবশ্যকীয় পণ্য এই মুহূর্তে, ভবিষ্যতেও হতে পারে ফাটকা। অত্যাবশ্যকীয় পণ্য আইন চালু করলে এখন বড় কোম্পানিগুলো এজেন্টদের মাধ্যমে কি করবে সেটা আমরা জানি না।
দুরকম পসিবিলিটি আছে, ফাটকা বাড়তেও পারে কমতে পারে। এই মুহূর্তে ফাটকার জন্য এই জিনিসগুলোর দাম বাড়ছে না, অর্থাৎ ওই অত্যাবশ্যকীয় পণ্য আইনের জন্য এই দাম বাড়ছে না, এটা আমি নিশ্চিতভাবে মনে করি। এটা বাড়ছে সম্পূর্ণ লোকাল স্তরে ফাটকা, এবং কিছু কিছু ক্ষেত্রে আন্তঃরাজ্য যে এই কৃষি চলাচল করে পণ্য, তাতেও একটা বড় মানে কি বলবো, একটা ধরনের যারা করেন এগুলো, যারা জড়িত এর সঙ্গে, তাদের ভূমিকাও দেখা ভীষণভাবে দরকার। তার মানে সেখানে একটা ঘুরিয়ে ফিরে গভর্নেন্সের ব্যাপার আসে। আমি শুধু আইন করে দিলাম বা আমি অর্থনীতির মানে তত্ত্বগতভাবে খোলা বাজার করে দিলাম, তারপরে যেটা গভর্নেন্সের প্রসঙ্গ আসে, আমি দালালি বন্ধ করতে পারছি কিনা, ফাটকাবাজি বন্ধ করতে পারছি না, বেআইনি কার্যকলাপ বন্ধ করতে পারছি একদম, এবং সেইখানে সরকারের কতখানি সদিচ্ছা, কতখানি সক্রিয়তা রয়েছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনি কি মনে করেন এই বিষয়ে, যে নতুন কৃষিক্ষেত্রে যে 3টি সংস্কার হয়েছে, তার ফলে কি হতে পারে শেষ পর্যন্ত? আমার দেখো, একটা জিনিস মনে হয় যে এই যে মধ্যস্বত্বভোগীদের যে শৃঙ্খলটা আমাদের কনজিউমারকে এবং প্রডিউসারকে আলাদা করে রেখে দেয়, তার মধ্যে দিয়েই তো ফাটকাবাজি বলো বা যাই বলো, সেগুলো তার মধ্যে দিয়েই আসে। সেইটা যদি আমরা কোনোদিন সরাতে পারি, যদি এই সমস্ত আইনের ফলে সেগুলো সরতে পারে, তাহলে হয়তো আমরা দেখব যে কিছু জিনিসপত্রের দাম সাধারণ মানুষের মানে ধরাছোঁয়ার মধ্যে এসছে। কিন্তু সেটা যতক্ষণ না সরাতে পারবো, এই আলোচনাটা আমার কাছে একটু অবাক লাগছে এই জন্যে, এই আলোচনাটা কিন্তু আমরা আজকে প্রথম করছি না। হ্যাঁ, এই আলোচনাটা কিন্তু আমরা মানে অনন্তকাল ধরে করে আসছি, মানে আমাদের দেশে অন্তত অনন্তকাল ধরে এই আলোচনাটাই করে আসছি। এবং অজিতবাবু যেভাবে বিশ্লেষণ করলো, আমি তার সাথে আমি তো মনে করতে পারি আপনাদের দুজনকে নিয়ে আমি অন্তত 12-14 বছর আগের থেকে করে আসছি। হ্যাঁ, এক্স্যাক্টলি এই জিনিসটা কিন্তু আমরা জানি, কিন্তু আমাদের এটার উপরে এটা অজিতবাবু যেভাবে বললো, এর থেকে আমার পরিষ্কার ভাবে আর কিছু বলার নেই। ও খুব সুন্দর ভাবে বলেছে। আমার খালি একটাই জিনিস এর উপর যোগ করার আছে, যে শুধুমাত্র এই আইনগুলো প্রণয়ন যদি হয়, ঠিকভাবে যদি হয়, তাহলেও আমি আমার পুরোনো কথাটায় ফিরে যাব, যে আমাদের আজকের যে মন্দা বা আরামন্দা বা যাই হোক যেটা চলছে, তার মূলে কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক কারণ না। আমরা কিন্তু এত আলোচনা করছি, আমরা কিন্তু করোনার কথাটা বেশি আর বলছি না। ওটা কিন্তু আমাদের আলোচনার মধ্যে বোধহয় আরেকটু জায়গা পাওয়া উচিত, কারণ ওটা কিন্তু একটা ভয়ানক, একটা দানবীয় জিনিস, যেটাকে আমরা মানে কবলে আনতে পারছি না। এবং তার ফলে আমি যাই করতে যাই না কেন, কোনো না কোনো দিক থেকে এসে সেটাতে বাধা পড়বে। না দীপঙ্কর দা, ব্যাপারটা হচ্ছে আপনার দীপঙ্কর দা, একটা জিনিস জাস্ট বলি, আপনার এটা হচ্ছে যে করোনাটাকে আমরা প্যারামিটার ধরে আলোচনা করছি, আমরা তো অর্থনীতি, আমরা তো এই চিকিৎসা শাস্ত্রের ব্যাপারটা সত্যিকারের ভেতরে ঢুকে আলোচনার ক্ষমতা রাখি না। আমরা ধরে নিচ্ছি ওটা যদি গিভেন থাকে, আমরা কতটুকু কি করতে পারি অর্থনীতির দিক থেকে, সেটুকুই আলোচনা। আমি এটাই বলছি, সেটা যদি করি অজিতাবু, সেটা যদি করি, তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ায় যেন, যে আমরা আজ থেকে 5 বছর কি 7 বছর আগে যখন এই আলোচনাগুলো করেছিলাম, তখনও তো ব্যাকগ্রাউন্ডে কিছু প্যারামিটার ধরা ছিল। হ্যাঁ, আর এখনো ব্যাকগ্রাউন্ডে কিছু, যেগুলো নিয়ে আমরা কথা বলিনি, আমরা শুধু অর্থনীতির ব্যাপারটা নিয়ে কথা বলেছি। আর আজকেও ব্যাকগ্রাউন্ডে এই প্যারামিটারটা রয়েছে, যেটা নাকি অর্থনীতির বাইরে। আমি যেটা বলবার চেষ্টা করছি, যে এই যে প্যারামিটারটা আমাদের পিছনে এখন রয়েছে, যেটাকে ধরে নিয়ে আমাদের করতে হচ্ছে, সেই প্যারামিটারের চেহারাটা আজকের থেকে 5 বছর আগের প্যারামিটারের চেহারা থেকে অনেক বেশি খারাপ। তার ফলে আমাদের অর্থনৈতিক যে সলিউশন গুলো, ওষুধপত্র, অর্থনীতির ওষুধপত্র যেগুলো আমরা বার করতে পারি, সেটা কতটা কার্যকর হবে, কতটা একেবারে কার্যকর হবে না, এটা তো হতে পারে না, কিছুটা হলেও কার্যকর হবে,
কিন্তু তার জোর কতটা হবে সেইটা বোধহয় আমাদের এই 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 ভয়ঙ্কর একটা প্যারামিটার থাকার জন্যে সে তার জোরটা অনেক কমে যাচ্ছে, সেইটা আমার কাছে অবশ্যই অবশ্যই সেটা নিশ্চয়ই, সেটা মানে কোনো সন্দেহ নেই দীপঙ্কর দা তাতে। কিন্তু একই সঙ্গে আমরা যে গভর্নেন্সের কথা যদি বলি, সুশাসনের কথা যদি বলি, করোনা থাকলেও সুশাসন সম্ভব, করোনা ব্যতিরেকেও সুশাসন সম্ভব। সরকারের যে আরেকটু উদ্যোগী হওয়া উচিত বা সরকারের কোথায় কোথায় হস্তক্ষেপ করা উচিত। অবশ্যই করোনার জন্য সীমাবদ্ধতা একটা থাকবেই, কিন্তু সেখানে তাই বলে সরকার তার কর্তব্য পালন যে করবে না বা যথেষ্ট হস্তক্ষেপ করবে না তা তো হতে পারে না। সেখানে করতেই হবে, কিন্তু সরকারের কর্তব্য পালনের যে চেহারাটা, মানে তার মধ্যে আরো নতুন কিছু কিছু এলিমেন্ট ঢোকা উচিত কিনা সেইটা আমি চিন্তা করি আর কি। একটা জিনিস এই জিনিসটা আলোচনার মধ্যে আসেনি, এইখানে একটা বড় জিনিস যেটা বেরিয়ে আসছে যে সরকারের খরচ পরিকাঠামোতে, বিশেষ করে সামাজিক পরিকাঠামো, যে প্রাইমারি হেলথ সেন্টারের এই যে ডেলিভারি সিস্টেম আমাদের স্বাস্থ্যের ব্যাপারে, এর যে মানে এর পেছনে যে প্রভূত পরিমাণে পরিকাঠামোর পেছনে খরচা করা দরকার, তাতে কিন্তু চাকরির সৃষ্টি হবে, আয়েরও সৃষ্টি হবে। এই পরিকাঠামোর উপরে খরচ আজকে অবশ্য কর্তব্য এবং প্রভূত পরিমাণ, এবং যেহেতু প্যারামিটারের ভ্যালুটা আরো খারাপ হয়েছে, যত খারাপ হবে এখানে খরচ তত বাড়াতে হবে, এইটার প্রভূত পরিমাণে দেওয়া দরকার। কিন্তু আমাদের আলোচনায় এই কথাগুলো আরেকটু আনা উচিত এবার, যে ওই ক্ষেত্রগুলোতে আমাদের কি করা দরকার। আমরা শুরুতেই সেটা আমরা বলছিলাম, সরকারের দিক থেকে আর্থিক ইনসেনটিভ যেটুকু দেওয়া হয়েছে প্রধানত কিন্তু শিল্পকে দেওয়া হয়েছে, ইন্ডাস্ট্রিকে দেওয়ার কথা বলা হয়েছে। যে সামাজিক পরিকাঠামোতে শিক্ষা এবং স্বাস্থ্য বিনিয়োগটাও যে কর্মসংস্থান করতে পারে, এটাও যে দীর্ঘস্থায়ী ভাবে সামাজিক মূলধন তৈরি করতে পারে, সেটা কিন্তু আমরা অন্তত শাসক বর্গের দিক থেকে যে আলোচনা, সেই আলোচনায় খুব একটা দেখিনি। এবং স্বাস্থ্যর ব্যাপারটা আমরা তো জানি, অজিতবাবু ফিগারটা কত এখন, জিডিপির কত পার্সেন্ট আমাদের স্বাস্থ্যে? আমি জানি না, 2% আশেপাশে হবে, 2% আশেপাশে, 2-3%। হ্যাঁ, মানে ওইখানে ওটা অনেক 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 বেশি হওয়া উচিত ছিল, অনেক বেশি হওয়া উচিত ছিল। এবং শিক্ষাটাও অনেক বেশি হওয়া উচিত। দেখো, শিক্ষাটা থাকলেও কিন্তু স্বাস্থ্য এফেক্ট তার উপর ফল হয়। কারণ তুমি যদি শিক্ষিত হও, তাহলে তুমি স্বাস্থ্য সম্বন্ধে যতটা সচেতন হবে, শিক্ষিত না হলে বোধহয় তার থেকে অনেক কম সচেতন হবে। কিন্তু সেই দিকে কিন্তু কোন সরকার কোনোদিন বিশেষ কিছু নজর দিলেন না। আমরা কেবল বলে যাচ্ছি লোকের হাতে কিছুটা, এমনকি দুঃখের বিষয়, আমি তার নাম করে তো কারো বলা যায় না, বড় বড় অত্যন্ত বিখ্যাত সমস্ত পৃথিবী বিখ্যাত অর্থনীতিবিদ যারা ভারতীয় কিন্তু ভারতবর্ষে থাকেন না তারা কেউ, তারাও বলছেন যে লোকের হাতে অনেক অনেক টাকা দিয়ে দাও, ব্যাস হয়ে গেল। আরে কি মুশকিল, লোকের হাতে অনেক অনেক টাকা দিয়ে গেলে তো কি ঠিক হয়ে গেল? কি ঠিক হয়ে গেল? কি ঠিক হতে দেখছি আমরা, বলো? কিছু তো ঠিক হতে দেখছি না। ওইখানে ঠিক কিভাবে টাকাটা দেওয়া উচিত, নিশ্চয়ই সে যাতে খেতে পায় তার ব্যবস্থা করা উচিত, একেবারে নিত্য প্রয়োজনীয় জিনিস তার জন্য নিশ্চয়ই দেওয়া উচিত। কিন্তু এই যে আজকে হাসপাতালগুলোর যা অবস্থা, তুমি আমি জানি না অন্যান্য রাজ্যে কিভাবে চলছে, পশ্চিমবঙ্গে কিভাবে হাসপাতালগুলো চলছে আজকে এই করোনা যুগে কিভাবে চলছে, সেটা তো তুমিও জানো, আমিও জানি, আমরা সবাই জানি। মানে করোনায় কারোর মৃত্যু হলে তার বডিটাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা নিয়ে গিয়ে কোথায় কি করা হচ্ছে তাও কেউ যায় না, এবং সেটা থেকে কোনো উপায় নেই, সেটা থেকে বেরোয়ারও বোধহয় কোনো উপায় নেই। ওইগুলোর দিকে বোধহয় আমাদের এখন একটু নজর দেওয়া দরকার। ওটা না দিলে যে অনিশ্চয়তার কথাটা অজিতবাবু সঠিকভাবে তুলেছিল, সেই অনিশ্চয়তা কিন্তু আজকে এই সব কারণে আরো অনেক বেশি বেড়ে গেছে। আরো অনেক বেশি বেড়ে যাওয়ার জন্য মানুষের খরচা করার প্রবণতাটাও আরো অনেক কমে গেছে। নিশ্চয়ই নিশ্চয়ই। অনেক অনেক ধন্যবাদ দীপঙ্কর, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য। অনেক কিছু আমরা আলোচনা করলাম। আমরা জানি না যে যাদের শোনাতে কিছু ম্যাটার করে, যারা শুনলে কিছু যায় আসে, তারা কতটা শুনলেন এবং এর ফল শেষ পর্যন্ত কতটা মানুষ পাবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের অনেক ধন্যবাদ দর্শকদের আমাদের সঙ্গে থাকার।